আজকের গল্পটা তিনজন বান্ধবীকে নিয়ে, যারা শহরের বাইরে একটা বিলাসবহুল বাড়িতে ছুটি কাটাতে আসে। জায়গাটা একেবারে নির্জন, তাদের প্রত্যেকের কাছে ফোন আছে, কিন্তু ফোনে কোনো সিগন্যাল নেই। ছুটির দিনগুলোর শুরুটা ছিল হাসি মজা আর ইনস্টাগ্রামের ঝলমলে কন্টেন্ট দিয়ে, কিন্তু এক রাতের ঘটনা সবকিছু বদলে দেয়। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় তারা কি ঠিক সিদ্ধান্ত নিতে পারবে, নাকি পরিস্থিতি তাদের এমন কিছু করতে বাধ্য করবে যেটার জন্য তারা নিজেরাই প্রস্তুত ছিল না। ভিডিওর শেষে আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন স্কিপ না করে এই অদ্ভুত আর অস্বস্তিকর মুভিটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা তিনজন বান্ধবীকে দেখি। এই মেয়েটার নাম হেদার, এই সুন্দরী মেয়েটা ডেইড্রে, আর এটা শার্লট। তিন বান্ধবী মিলে কয়েকদিনের ছুটি কাটাতে একটা বিশাল আর রাজকীয় ম্যানশনে গিয়ে ওঠে। এই বাড়িটা আসলে হেদারের বাবার, বেশ বিলাসবহুল একটা জায়গা, যেখানে চারপাশটা একদম ফাঁকা, জনবসতি নেই বললেই চলে। এদের মধ্যে ডেইড্রে আর হেদার হলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তারা সব সময় ফোন, ক্যামেরা আর ইন্টারনেট নিয়েই ব্যস্ত থাকে, সব কিছুতেই তাদের কন্টেন্ট চাই। অন্যদিকে শার্লট মেয়েটা একটু আলাদা, সে এখনো সেই পুরোনো আমলের ফ্লিপ ফোন ব্যবহার করে, যা দেখে বোঝা যায় সে এই ডিজিটাল জগৎ থেকে একটু দূরে থাকতেই পছন্দ করে। ডেইড্রের প্ল্যান ছিল এই উইকেন্ডে ফাটিয়ে পার্টি করবে, মদ, নেশা আর হৈহুল্লোড় করে সময়টা কাটানোই ছিল তার মূল উদ্দেশ্য। প্রথম দিকে সবকিছু দেখে মনে হচ্ছিল এটা বুঝি কোনো সাধারণ টিনেজ মুভি বা কামিং অফ এজ ড্রামা, যেখানে বন্ধুরা মিলে আনন্দ করছে। কিন্তু আসল ঘটনা মোটেও সেরকম সাধারণ কিছু ছিল না। তারা মূলত ওই সুন্দর ম্যানশনে গিয়ে উঠেছে একটা বিশেষ কারণে, উল্কাপাত বা মেটিও শাওয়ার দেখার জন্য। বলা হয় এই উল্কাপাত নাকি জীবনে একবারই দেখার সুযোগ পাওয়া যায়, তাই তারা এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। শহরের উঁচু উঁচু বিল্ডিং এর ভিড়ে উল্কাপাত দেখার চান্স নেই বললেই চলে। তো যেই না উল্কাপাতের সময় হলো, তখনই শুরু হলো এক বিপত্তি। অদ্ভুতভাবেই সবার ফোনের সিগন্যাল চলে গেল, বাড়ির ওয়াইফাইটাও কাজ করা বন্ধ করে দিল। ভাবুন একবার, মরুভূমির মাঝখানে ইন্টারনেট ছাড়া আটকে পড়া। ডেইড্রে তো এতে ভীষণ রেগে গেল, কারণ তার প্ল্যান ছিল এই উল্কাপাতের দৃশ্য লাইভ স্ট্রিম করে সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার বাড়াবে। কিন্তু নেটওয়ার্ক না থাকায় তার সেই প্ল্যান একদম মাঠে মারা গেল। তবে লাইভ করতে না পারলেও তারা সবাই সেজেগুজে উল্কাপাত দেখার জন্য তৈরি হলো। আকাশের দৃশ্যটা ছিল সত্যিই অসাধারণ। উল্কাপিণ্ডগুলো আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে যাচ্ছিল। সাধারণত উল্কারা একদিকেই পড়ে, কিন্তু এখানে দেখা যাচ্ছিল সেগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, যা তাদের কাছে বেশ অদ্ভুত এবং মনোমুগ্ধকর লাগছিল। কিন্তু এই সুন্দর মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না। উল্কাপাত শেষ হওয়ার পর তারা যখন পুলের ধারে দাঁড়িয়ে গল্প করছিল, ঠিক তখনই বিকট শব্দে কিছু একটা তাদের সুইমিং পুলে আছড়ে পড়ল। এই ঘটনায় মেয়েরা ভয়ে একদম জমে গেল। তারা বুঝতেই পারছিল না আকাশ থেকে ওটা কি পড়ল। সে ভয় পাচ্ছিল যে তার বাবা যদি জানতে পারে যে তাদের সাধের সুইমিং পুলে উল্কাপিণ্ড পড়ে ক্ষতি হয়েছে, তাহলে তিনি খুব রেগে যাবেন। তাই সে ঠিক করলো ওটা যাই হোক না কেন সেটাকে পানির নিচ থেকে তুলে ফেলতে হবে। তারা অনেক কষ্টে পুল থেকে সেই অদ্ভুত জিনিসটা উদ্ধার করলো। কাছে গিয়ে দেখা গেল ওটা সাধারণ কোনো পাথর নয়, দেখতে অনেকটা ছোট কচ্ছপের মতো, কিন্তু তার শরীরটা শক্ত আর আঠালো এক ধরনের পদার্থ দিয়ে ঢাকা। জিনিসটা দেখতে যেমনই হোক, তারা ওটাকে তুলে এনে রেখে দেয়। পরের দিন সকালেও তাদের ফোনে সিগন্যাল আসে না, তাদের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে মজার ব্যাপার হলো ডেইড্রের রিয়াকশন। সে ভয় পাওয়ার চেয়ে বেশি চিন্তিত ছিল তার সোশ্যাল মিডিয়া নিয়ে। তার ধারণা ছিল গত ২৪ ঘন্টায় সে কোনো পোস্ট করেনি বলে তার ফলোয়াররা নিশ্চয়ই ভাবছে উল্কাপাতের কারণে সে মারা গেছে। এরপর তারা ঠিক করে সেই অদ্ভুত জীবটার কি অবস্থা সেটা আরেকবার দেখতে আসবে। কিন্তু ঠিক পুলের পাশে গিয়ে তারা দেখল যেখানে ওটাকে রেখেছিল সেখানে ওটা নেই, জীবটা উধাও হয়ে গিয়েছে। তারা ভালো করে লক্ষ্য করলো মাটিতে পিচ্ছিল এক ধরনের দাগ বা স্লাইম লেগে আছে। সেই দাগ অনুসরণ করে তারা বাগানে পৌঁছায়।
সেখানে গিয়ে দেখে জিপটা কেমন যেন বদলে গেছে। তার শরীরের ওপরে সেই পাথরের মতো শক্ত খোলসটা খসে পড়েছে, অনেকটা সাপ যেমন খোলস পাল্টায় তেমন। ঠিক এই সময় তাদের সাথে দেখা হয় ব্রেটের। ব্রেট হলো ওই বাড়ির মালি বা গার্ডেনার। যেহেতু মেয়েরা ওই অদ্ভুত জীবটাকে দেখে বেশ ভয় পাচ্ছিল, তাই তারাও তাকে সরিয়ে ফেলার জন্য ব্রেটকে রিকোয়েস্ট করে। এমনকি কাজটা করার জন্য তারা ব্রেটকে টাকাও দিতে চাইল, কিন্তু ব্রেট কিছুতেই রাজি হচ্ছিল না। সে হয়তো বুঝতে পারছিল যে ওটা সুবিধাজনক কিছু নয়। মেয়েরা যখন দেখে টাকা দিয়ে কাজ হচ্ছে না, তখন তারা অন্য ফোন দিয়ে আটল। হেদার আর ডেইড্রে জোর করে শার্লটকে দিয়ে ব্রেডকে কিস করায়, যেন ব্রেড গলে গিয়ে কাজটা করে দেয়। কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ব্রেড ওটাকে মারতেই পারে না, উল্টে ভয় পেয়ে কাজ ছেড়ে চলে যায়। তবে যাওয়ার আগে সে একটা বড় ভুল করে গেল। ব্রেড কোদাল দিয়ে ওই জিপটাকে আঘাত করেছিল, কিন্তু মেরে শেষ করতে পারেনি। জিপটা তখনও জীবিত ছিল। ব্রেটের চলে যাওয়ার পর সেই বিশাল বাড়িতে ৩ বান্ধবী ডেইড্রে, হেদার আর শার্লট একদম একা হয়ে পড়ে। তাদের সামনেই পড়ে আছে সেই আহত অদ্ভুত জীবটা। এখন তাদের মধ্যে শুরু হয় এক জোর তর্ক, এই জিনিসটাকে নিয়ে এখন কি করা উচিত। ডেইড্রে, যে কিনা শুরু থেকে একটু বেশি রুড স্বভাবের, সে সোজা বলে দেয় যে ওটাকে মেরে ফেলা উচিত। কাজটা করার জন্য সে শার্লটকে চাপ দিতে থাকে। ডেইড্রের কথা হলো এই আপদ বিদায় করলেই শান্তি। কিন্তু শার্লট মেয়েটা একটু অন্যরকম। তার মনটা বেশ নরম। বিশেষ করে প্রাণীদের প্রতি তার একটা আলাদা মায়া আছে। সে ওই জঘন্য দেখতে জীবটার দিকে তাকিয়েও মায়া অনুভব করতে থাকে। সে ওটাকে মারতে তো পারেই না, উল্টো সেটার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, যেন ওটা কোনো পোষা প্রাণী বা অবুঝ শিশু। অনেক তর্কের পর তারা সিদ্ধান্ত নেয় যে আপাতত ওটাকে মেরে ফেলবে না, কিন্তু তারা ওটাকে চোখের সামনেও রাখতে চায় না। তাই তারা ঠিক করে জীবটাকে টেনে অন্য কোথাও ফেলে দিয়ে আসবে। কিন্তু অবাক করা বিষয় হলো, ওইটুকু একটা ছোট্ট জীব, অথচ ওটার ওজন ছিল অস্বাভাবিক রকম বেশি। ৩ জন মিলেও ওটাকে নড়াতে পারছিল না। তারা যখন ওটাকে সরাতে ব্যর্থ হলো, তখন তারা ভাবে, ধুর ছাই, আপাতত ওটা ওখানেই থাক। এরপর তারা তাদের আসল কাজে ফিরে যায়, সোশ্যাল মিডিয়ার জন্য ফটোশুট করা। তারা যখন ক্যামেরার সামনে পোজ দিতে ব্যস্ত হয়ে পড়ে এবং জিপটার দিকে আর মন দেয় না, তখন আমরা দেখতে পাই এক গা শিউরে ওঠা দৃশ্য। তাদের অগোচরেই সেই অদ্ভুত জিপটা নিজের জায়গায় উঠে বসে এবং তাদের দিকে তাকিয়ে থাকে। একবার চিন্তা করে দেখুন, আপনি ছবি তোলায় ব্যস্ত আর আপনার পেছনে একটা এলিয়ান উঠে বসে আপনাকেই দেখছে। সেদিন রাতে পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে। বাইরে থেকে একটা কান্নার আওয়াজ আসতে থাকে। শব্দটা কোনো ভয়ঙ্কর জানোয়ারের মতো ছিল না, বরং শুনলেই মনে হয় কোনো বাচ্চা কাঁদছে। হেদার এই শব্দ শুনে বিরক্ত এবং ভীত হয়ে পড়লেও শার্লটের নরম মন সেটা সহ্য করতে পারল না। সে বাইরে গেল এবং হেদারের আপত্তি সত্ত্বেও সেই পিচ্ছিল বিশ্রী জীবটাকে কোলে করে বাড়ির ভিতর নিয়ে এলো। শার্লট ওটাকে এমনভাবে কোলে নিয়ে ঢুকলো যেন ওটা কোনো মানব শিশু। শুধু তাই নয়, সে ওটাকে সোফায় বসিয়ে দুধ খাওয়াতেও শুরু করে। চিন্তা করুন, একটা অচেনা গ্রহের প্রাণীকে বাড়ির ড্রয়িং রুমে এনে দুধ খাওয়ানো হচ্ছে। কিন্তু এবার শার্লটের মাথায় একটা বিষয় আসলো না যে দুপুরেই যেই জন্তুটাকে তারা ৩ জন মিলেও এক চুলও সরাতে পারল না, এখন সে একাই সেই জন্তুটাকে একটা বাচ্চার মতো কোলে তুলে নিয়ে এলো। সকালে যখন বাকি দুজন দেখে যে শার্লট জন্তুটাকে বাড়ির ভিতর নিয়ে এসেছে, তখন তারা ভীষণ রেগে যায়। এরপর তারা বুঝতে পারে যে এভাবে আর চলবে না, তাদের সাহায্যের দরকার। কিন্তু ফোন তো কাজ করছে না, তাই তারা ঠিক করে শহরে গিয়ে কাউকে খুঁজে বের করবে যে এই জীবটাকে সরিয়ে নিয়ে যেতে পারবে। কিন্তু ডেইড্রে যেতে চায় না, সে বাড়িতেই থেকে গেল। শার্লট আর হেদার বেরিয়ে পড়ে সাহায্যের খোঁজে। তারা একটা গল্ফ কার্ট নিয়ে বেরিয়ে পড়ে, কারণ তাদের কাছে তো কোনো গাড়ি নেই। হেদারের বাবার ড্রাইভার তাদের এই ফার্ম হাউসে নামিয়ে দিয়ে শহরে ফিরে গেছে। সে আরো ২ দিন পরে আসবে। এদিকে বাড়িতে ডেইড্রে আর সেই জীবটা একা। ডেইড্রে শার্লটের মতো দয়ালু নয়। সে সুযোগ বুঝে জীবটাকে চিরতরে শেষ করে ফেলার প্ল্যান করে। সে ইঁদুর মারার বিষ বা র্যাট পয়জন খুঁজে বের করলো। তার উদ্দেশ্য ছিল ওই বিষ খাইয়েই জীবটাকে মেরে ফেলা, যেন শার্লট আর হেদার ফিরে এসে কিছুই বুঝতে না পারে। সে বিষ মেশানো দুধ নিয়ে জন্তুটার কাছে গেল।
কিন্তু এখানেই ঘটে গেল আসল ঘটনা। ডেইড্রে যখন ওটাকে বিষ খাওয়াতে গেল, জিপটা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়, আর মুহূর্তের মধ্যেই ডেইড্রে হিপনোটাইজ বা সম্মোহিত হয়ে গেল। এলিয়ানটা তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিল। কি সাংঘাতিক! তার মানে এই এলিয়ান মাইন্ড বা ব্রেন কন্ট্রোল করতে পারে। অন্যদিকে শার্লট আর হেদার শহরে যাওয়ার পথে সাহায্যের আশায় তাদের প্রতিবেশী এডনার বাড়িতে আসে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে বাড়িটা একদম পরিত্যক্ত, কেউ নেই সেখানে। কিন্তু বাড়ির ভেতরে তারা কিছু ডায়েরি বা জার্নাল খুঁজে পায়, যেখানে উল্কাপাত বা মিটিওর শাওয়ার নিয়ে অনেক অদ্ভুত কথা লেখা ছিল। এডনার এই গবেষণা বা লেখাগুলো দেখে হেদার ভীষণ ভয় পেয়ে যায়। তার মনে হয় এখানে শুভ কিছু ঘটছে না। সে এখান থেকে চলে যাওয়ার জন্য শার্লটকে জোর করতে লাগলো। আশেপাশের কোথাও কোনো মানুষ না পেয়ে তারা হতাশ হয়ে আবারও নিজেদের ম্যানশনে ফিরে এলো। বাড়ি ফিরে তারা ডেইড্রেকে দেখে অবাক হয়ে যায়। ডেইড্রে, যে সবসময় নিজের ফিগার আর ডায়েট নিয়ে সচেতন থাকতো, সে এখন পাগলের মতো খাচ্ছে। মানুষকে জিনে ধরলে যেমন খায়, ঠিক তেমন ভাবে খাচ্ছে। তার খাওয়ার ধরন দেখে মনে হচ্ছিল যেন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, আর এটাই তার শেষ খাওয়া। সবচেয়ে বড় কথা, তার ফোন কাজ করছে না বা সিগন্যাল নেই। এটা নিয়ে ডেইড্রের কোনো মাথা ব্যথাই নেই। ডেইড্রের এই অদ্ভুত আচরণ দেখে শার্লট আর হেদার বেশ চিন্তায় পড়ে গেল, কিন্তু তারা তখনও বুঝতে পারেনি যে ডেইড্রের ভেতরে আসলে কি পরিবর্তন ঘটে গেছে। রাত গভীর হলে হেদার নিচে নেমে এলো এবং দেখল ডেইড্রে সেই অদ্ভুত জীবটার সাথে বসে আছে। হেদার কিছু বুঝে ওঠার আগেই বা চিৎকার করার আগেই সেই জীবটা হেদারের দিকে তাকায় এবং তাকেও সম্মোহিত করে ফেলে। এরপর শুরু হলো এক হ্যালোসিলেশন। মনে হলো জন্তুটা তাদের গ্রাস করে নিচ্ছে, অথবা তারা এই বিশ্রী জন্তুটার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। তাদের শরীর আর মনের উপর জীবটা পূর্ণ কন্ট্রোল নিয়ে নেয়। পরদিন সকালে শার্লট ঘুম থেকে উঠে এক ভয়াবহ দৃশ্য দেখল। তার দুই বান্ধবী ডেইড্রে আর হেদার সম্পূর্ণ বদলে গেছে। তাদের ব্যক্তিত্বে আমূল পরিবর্তন এসেছে। তারা এখন আর সেই জীবটাকে ভয় পাচ্ছে না বা ঘেন্না করছে না, বরং তারা ওটাকে আদর যত্ন করছে। তারা ওটাকে সোফায় বসিয়ে রেখেছে যেন ওটা তাদের আদরের সন্তান। যদিও জন্তুটা থেকে বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছিল এবং সেটাকে দেখতেও জঘন্য লাগছিল, তবুও তাদের কোনো বিকার নেই। তারা অফিস বা কাজের কথা ভুলে গেছে। এই বাড়ি ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছেই তাদের নেই। শার্লট বুঝতে পারে যে সে এখন একা। তার বন্ধুরা আর তার বন্ধু নেই। তারা ওই এলিয়ানটার গোলাম হয়ে গেছে। ভয়ে শার্লট পালানোর পথ খুঁজতে লাগলো। সে আবারও এতনার বাড়িতে ছুটে গেল, এই আশায় যে হয়তো এবার কাউকে পাবে বা কোনো গাড়ির চাবি পাবে যা দিয়ে সে পালাতে পারবে। কারণ সে এতনার বাড়ির সামনে একটা গাড়ি দেখেছিল, কিন্তু এবারও বাড়িটা ফাঁকাই ছিল। সে আবার এতনার জার্নালগুলো ঘাঁটতে শুরু করে এবং সেখানে যা দেখে তা তার রক্ত হিম করে দেয়। সে প্রমাণ পেল যে এতনার সাথে ঠিক একই ঘটনা ঘটেছিল। আতঙ্কে শার্লট বাড়ির বাইরে দৌড়ে এলো এবং তখনই তার চোখে পড়ল এক বীভৎস দৃশ্য। বাগানের এক কোণে পড়ে আছে এতনার পচে যাওয়া লাশ। অর্থাৎ এই এলিয়ানটা এতনাকেও রেহাই দেয়নি। এতনার ওই পচে যাওয়া লাশ দেখে শার্লটের আত্মা শুকিয়ে গিয়েছিল। সে বুঝতে পারে এই এলিয়ানটা শুধু এক নিরীহ প্রাণী নয়, এটা একটা খুনি পরজীবী। প্রাণের ভয়ে শার্লট এক দৌড়ে আবারও সেই ম্যানশনে ফিরে আসে। তার উদ্দেশ্য ছিল বন্ধুদের সতর্ক করা, কিন্তু ফিরে এসে সে যা দেখল তাতে তার মাথা আরো খারাপ হয়ে গেল। বাড়ির পরিবেশটা তখন নরকের মতো হয়ে গেছে। ডেইড্রে সুইমিং পুলে দাঁড়িয়ে বিকট চিৎকার করছে, যেন কোনো ঘোরের মধ্যে আছে। আর ওদিকে হেদার, যে কিনা কিছুক্ষণ আগেও স্বাভাবিক ছিল, সে এখন রান্নাঘরে বসে কাঁচা ডিম খাচ্ছে। তাও আবার ভেঙে বা রান্না করে নয়, ডিমের খোলস সমেত সরাসরি কার্টুন থেকে তুলে নিয়ে চিবিয়ে খাচ্ছে। তাদের হাবভাব দেখেই মনে হচ্ছিল তারা আর কোনো মানুষ নেই, অন্য কিছুতে পরিণত হচ্ছে। শার্লট হাঁপাতে হাঁপাতে তাদের কাছে এসে এতনার মৃত্যুর খবরটা দেয়। সে চিৎকার করে বলে, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। এতনা মারা গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ডেইড্রে বা হেদার কারোরই তাতে কোনো কিছু যায় আসে না। তারা শার্লটের কথা কানেই তোলে না, যেন প্রতিবেশী মারা যাওয়াটা খুব সাধারণ একটা ব্যাপার। বন্ধুদের এই আচরণ দেখে শার্লট বুঝতে পারে তাদের উপর আর ভরসা করে লাভ নেই।
সমস্যার মূলে যেতে হবে, আর সমস্যার মূল হলো সেই রুমের মধ্যে থাকা জন্তুটা। শার্লট সাহসে বুক বেঁধে বেসমেন্টে নেমে গেল। তার ইচ্ছে ছিল গিয়ে দেখবে জিপটা আসলে কি করছে। সে নিচে নামতেই সেই বিশ্রী এলিয়েনটা আবারও তার খেলা দেখাতে শুরু করে। ওটা শার্লটের দিকে তাকিয়ে তাকেও হিপনোটাইজ বা সম্মোহিত করার চেষ্টা করে। জিপটার চোখগুলো জ্বলজ্বল করছিল, যেন শার্লটের মনের নিয়ন্ত্রণ নিতে চাইছে। এক মুহূর্তের জন্যই মনে হলো শার্লট বুঝি হেরে যাবে, কিন্তু না, শার্লটের মনের জোরে সেই সম্মোহন কাটিয়ে উঠল। এলিয়ানটা এবার ব্যর্থ হলো। সে এবার আর অনুরোধ করল না, প্রায় হুকুমের স্বরে বন্ধুদের বলল, চলো, এখনই এই অভিশপ্ত জায়গা ছাড়তে হবে। কিন্তু তার বন্ধুরা তো তখন পুরোপুরি এলিয়ানের গোলাম। তারা উল্টে শার্লটের উপর ক্ষেপে যায়। ডেইড্রে চিৎকার করে শার্লটকে স্বার্থপর বলে গালি দিতে লাগলো। তারা এই এলিয়ানটাকে ছেড়ে কোথাও যেতে রাজি নয়। ঠিক সেই সময় শুরু হলো মুভির সবচেয়ে জঘন্য এবং ভয়ঙ্কর অংশ। হঠাৎ করেই ডেইড্রে আর হেদারের শরীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। চোখের পলকেই তাদের পেট ফুলে উঠল। দেখে মনে হলো যেন তারা 9 মাসের গর্ভবতী, অথচ কিছুক্ষণ আগেও তারা স্বাভাবিক ছিল। শুধু তাই নয়, তাদের চোখ দিয়ে পানির বদলে আলকাত্রার মতো কালো লিকুইড গড়িয়ে পড়তে লাগলো, ঠিক যেমনটা ওই এলিয়ানের শরীর থেকে বের হয়। সেই কালো লিকুইড তারা বমি করতেও শুরু করে। তাদের শরীর কাঁপছিল, খিঁচুনি হচ্ছিল, মনে হচ্ছিল তাদের শরীরের ভেতর থেকে কিছু একটা তাদের ছিঁড়ে খুঁড়ে বের হতে চাইছে। শার্লট বুঝতে পারে আর দেরি করা যাবে না। সে ঠিক করে সব নষ্টের গোড়া ওই এলিয়ানটাকেই মেরে ফেলবে। সে আবার বেসমেন্টের দিকে দৌড়ে যায়, কিন্তু যেই না এলিয়ানটাকে মারতে যাবে, তার 2 বান্ধবী, যারা এখন আর মানুষ নেই বরং দানব হয়ে গেছে, তারা শার্লটের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা শার্লটের মাথা ধরে সজোরে দেওয়ালে ঠুকে দেয়। আঘাতে শার্লট যখন কাতরাচ্ছে, তখন সেই এলিয়ানটা তাকে একটা ভিশন বা দৃশ্য দেখায়। শার্লট দেখতে পায় আসলে কি ঘটছে। তার বন্ধুদের পেটে কোনো সাধারণ বাচ্চা নেই, বরং ওই এলিয়ানটার মতো শত শত ছোট ছোট জীবের বীজ বা সিড বড় হচ্ছে। অর্থাৎ তার বন্ধুদের শরীর এখন এলিয়ানের প্রজনন কারখানায় পরিণত হয়েছে। এই ভয়াবহ সত্য জানার পর শার্লট যেন নতুন শক্তি পেল। সে ভাবে মরার আগে সে এটাকে শেষ করেই মরবে। সে হাতের কাছে একটা শক্ত লাঠি বা রড পেল এবং সেটা দিয়ে সজোরে এলিয়ানটার মাথায় আঘাত করল। একের পর এক আঘাতে সে শেষমেশ ওই জঘন্য জীবটার মাথা থেতলে দিল। জন্তুটা মারা গেল, কিন্তু এলিয়ানটা মরলেও তার প্রভাব কাটল না। ডেইড্রে আর হেদার সুস্থ হয় না, বরং তারা আরো হিংস্র হয়ে উঠল। তারা শার্লটকে ধাওয়া করতে থাকে। শার্লট প্রাণ বাঁচাতে দৌড়ে বাড়ির বাইরে চলে এলো। হেদার তাকে ধরে ফেলে। শুরু হলো হাতাহাতি। শার্লট জানে এখন আর মায়া দেখানোর সময় নেই। বাঁচার জন্য তাকে লড়তেই হবে। এক পর্যায়ে শার্লট হেদারকে মেরে ফেলতে বাধ্য হয়। নিজের হাতে বন্ধুকে মারার যন্ত্রণা থাকলেও তার কিচ্ছু করার ছিল না। এরপর শার্লট ডেইড্রেকে খোঁজে। সে যখন ডেইড্রেকে বাগে পায় এবং তাকে মারার জন্য রেডি হলো, ঠিক তখনই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কোত্থেকে এক কাউবয় বা স্থানীয় লোক এসে হাজির হলো। সে দূর থেকে দেখলো একটা মেয়ে, মানে শার্লট আরেকটা মেয়েকে, অর্থাৎ ডেইড্রেকে কিছু দিয়ে মারতে যাচ্ছে। লোকটা আসল ঘটনা না জেনেই শার্লটকে থামানোর জন্য গুলি চালায়। গুলিটা শার্লটের গায়ে লাগে এবং সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যখন শার্লটের জ্ঞান ফেরে, তখন অনেক দেরি হয়ে গেছে। সে চোখ মেলে এক বীভৎস দৃশ্য দেখে। সেই কাউবয় যে তাকে গুলি করেছিল, সে মরে পড়ে আছে, আর তাকে মেরেছে কে? ডেইড্রে। লোকটার নাড়ি ভুঁড়ি পেট থেকে বেরিয়ে ঝুলছে। আর ডেইড্রে, সে এখন আর মানুষ নেই। তার শরীর সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। তার একটা হাত রূপান্তরিত হয়ে অক্টোপাসের মতো সুর হয়ে গেছে এবং ফুলে ওঠা পেটের ভেতরে সেই এলিয়ানের বাচ্চারা কিলবিল করছে, যেটা বাইরে থেকেই দেখা যাচ্ছে। শার্লট বুঝতে পারে ডেইড্রেকে বাঁচানোর আর কোনো উপায় নেই। এই অবস্থায় বেঁচে থাকা মানে নরক যন্ত্রণা ভোগ করা। তাই সে তার বন্ধুর প্রতি শেষ করুণা হিসেবে তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। শার্লট ডেইড্রেকে হত্যা করে তাকে মুক্তি দেয়। সব শেষ। শার্লট এখন একা, রক্তাক্ত এবং বিধ্বস্ত। সে ভাবে, যাক, আপদ বিদায় হয়েছে, এবার পালানো যাক। ঠিক তখনই সে আকাশের দিকে তাকায়। শার্লট দেখল আকাশে আবারও উল্কাপাত শুরু হয়েছে। অর্থাৎ যে উল্কা থেকে ওই একটা এলিয়ন এসেছিল,
এখন সেরকম হাজার হাজার উল্কা এই পৃথিবীতে পড়ছে। এটা কেবল একটা এলিয়ান ছিল না, এটা ছিল পুরো দোস্তর এক আক্রমণের শুরু। শার্লট সেই দৃশ্য দেখে ভয়ে জমে গেল, কারণ সে জানে এই উল্কাগুলোর সাথে আরো হাজার হাজার সিড বা এলিয়ানের বীজ পৃথিবীতে নামছে। এই ছিল আজকের মুভির গল্প। মুভিটা আমাদের দেখায় যে মহাকাশের সৌন্দর্য কখনো কখনো কতটা ভয়ঙ্কর আর বিপদ ডেকে আনতে পারে। শেষ দৃশ্যটা বুঝিয়ে দিল যে শার্লটের বেঁচে থাকাটা হয়তো সাময়িক, কারণ আসল যুদ্ধ তো কেবল শুরু হলো। আশা করি আপনাদের এই রোমহর্ষক গল্পটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যেন কোনো এলিয়ান আপনার বন্ধুর মাইন্ড কন্ট্রোল করে ভুল কিছু না করতে পারে। আজ এ পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।